এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ২০২৪ সালের ৮ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেন সরকার প্রধানের। তারপর থেকে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে সামনে এগিয়ে যাবার চেষ্টা করছে এই সরকার। আজ এই সরকারের ১ বছর পূর্ণ হলো। গত ১ বছরে এই সরকারের সফলতা কী আর ব্যর্থতাই বা কোথায়, আজকের বিশ্লেষণে থাকছে তার সব কিছুই। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পরের দুদিন সরকারবিহীন ছিল দেশ। রাজপথ থেকে শুরু করে সংসদ ভবন, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখলে ছাত্র জনতার। যেন বিপ্লবী জনগণই দেশের অঘোষিত পাহারাদার। ভেঙে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। দেশের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যায় সেনাবাহিনী। এই অবস্থায় ৮ই আগস্ট যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের। ফ্রান্স থেকে ফিরে রাষ্ট্রের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এতে যেন অনেকটা হাঁপ ছেড়ে বাঁচে বাংলাদেশ। সাধুবাদ জানায় ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। অন্তর্বর্তীকালীন সরকারের ওদিন রাতেই বঙ্গভবনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। শপথ নেন অন্যান্য উপদেষ্টারাও। শুরু হয় এক ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। যুদ্ধোত্তর একটা অবস্থা যেই সময়টা কাটে, সেই সময় আমরা ছিলাম। সেইখান থেকে দেখেন আমরা একটা স্ট্যাবল একটা জায়গায় এসেছি। জনগণ, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি এবং ইন্টারিম গভর্নমেন্ট, আমরা বলবো যে আমাদের অর্জন অনেক। শুরুতেই সরকারকে পড়তে হয় নানা প্রতিবন্ধকতায়। কার্যত পুলিশবিহীন দেশ, মব সন্ত্রাস ও বিশৃঙ্খলা, দাবি আদায়ে নানা আন্দোলন, অচল অর্থনীতি, দাপ্তরিক অসহযোগিতার মধ্যে ছিল গণহত্যা ও খুন-গুমের বিচারের চাপ। এরই মধ্যে বিচার সংস্কার ও নির্বাচনে গুরুত্ব দিয়ে এগিয়েছে সরকার। গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচারের কাজ আসে সবার আগে। কয়েকশো মামলা হয় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে। ধরা পড়েন সাবেক মন্ত্রী এমপিদের অনেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় শেখ হাসিনার বিচার কাজ। তবে অগ্রগতি নেই ভারত থেকে তাকে ফেরত আনার বিষয়ে। ১৪০০ জনের মতো খুন হয়েছে, তার মধ্যে ১৫ জনের খুনের বিষয়ে ট্রায়াল হয়েছে। শেখ হাসিনার ট্রায়াল শুরু হয়ে গেছে। আমরা শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনতে চাচ্ছি এবং আমরা বলছি যে তাকে এই ট্রায়াল ফেসই করতে হবে। সংস্কারেও ১ বছরে বেশ অগ্রগতি সরকারের। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ৩০টিরও বেশি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যে পৌঁছানোর চূড়ান্ত পর্যায়ে জাতীয় ঐক্যমত্য কমিশন। এখন অপেক্ষায় তাতে সই হওয়ার। সংশয় কেটেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। সরকারের ঘোষণার পর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে পুরোদমে প্রস্তুতিতে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে আসছে তফসিল। আমরা তো অনেক বছর ভালো ইলেকশন দেখি নাই, আমরা যাতে একটা ভালো ইলেকশন দেখতে পারি এবং সেই অনুযায়ী প্রিপারেশন হচ্ছে। অনেকগুলো কাজ অলরেডি আমরা নিচ্ছি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এসেছে জুলাই ঘোষণাপত্র, যাতে গুরুত্ব পেয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর অভ্যুত্থান, সংস্কার, বিচার এবং নির্বাচনের অভিপ্রায়। এতে অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও জুলাই শহীদদের ঘোষণা করা হয় জাতীয় বীর হিসেবে। জুলাই শহীদ ও আহতদের তালিকা করতে বেগ পেতে হয় সরকারকে। ৭৭৫ শহীদ এবং প্রায় ১৪,০০০ আহত পরিবার পেয়েছে সহায়তা। গুরুতর আহতদের চিকিৎসায় পাঠানো হয় বিদেশে। ভঙ্গুর অর্থনীতিতে গতি এসেছে কিছুটা। বিগত সরকারের $৪০০ কোটি বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। একই সাথে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $৩০ বিলিয়ন। কমেছে মূল্যস্ফীতি, রেমিটেন্স বেড়েছে রেকর্ড পরিমাণ। তবে দ্রব্যমূল্যের লাগাম টানতে হিমশিম সরকার। ব্যাংকিং সেক্টরে যেরকমভাবে লুটপাট হচ্ছিল, আমাদের বিনিয়োগ, এটার উপরে যে নেতিবাচক প্রভাব পড়ছিল, এটা তো কিছুটা সামাল দেওয়া গেছে, যদিও এখনো আমরা ওই জায়গায় আসি নাই। স্বাধীন বিচার ব্যবস্থা শক্তিশালী করা, পুলিশের সংস্কার, সিপিসি ও সিআরপিসিতে পরিবর্তনও চোখে পড়ার মতো। বাতিল হয়েছে আগের সরকারের দমনমূলক সাইবার নিরাপত্তা আইন। মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে ইন্টারনেটকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও বছরের বেশিরভাগ সময় ছিল নাজুক। মব সন্ত্রাস ছিল ভয়াবহ। খুন, সংঘর্ষ, ছিনতাই ও রাজনৈতিক সহিংসতাও কম নয়। চলে চাঁদাবাজি। এ নিয়ে বিতর্কের মুখে স্থগিত করা হয় কেন্দ্র বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি।
আছে সরকারের বিরুদ্ধে তরুণদের দল এনসিপিকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ। নিজেদের স্বার্থ নিয়ে একাধিকবার মুখোমুখি দাঁড়িয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল। সরকারের উদ্যোগে বারবার আলোচনায় সেই পরিস্থিতি অনেকটাই উতরে গেলেও সংঘাতে হতাহতের ঘটনা বিচলিত করেছে সাধারণ মানুষকে। এইরকম একটা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার পর সেই রাষ্ট্রটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করা খুব সহজ কাজ ছিল না। যে কেউ এই সময় দায়িত্ব গ্রহণ করলে তাদেরকে একটা কঠিন অবস্থার মোকাবেলা করতে হতো। আছে কূটনৈতিক সাফল্য। এক দেশ কেন্দ্রিক কূটনীতি থেকে বের হয়ে বিভিন্ন দেশের সাথে জনগণ কেন্দ্রিক সম্পর্ক তৈরিতে এগিয়েছে সরকার। ছিল সার্কের পুনরুজ্জীবিত করার চেষ্টা, আসিয়ানের সদস্য পদের জন্য তোড়জোড় এবং মধ্যপ্রাচ্যে সম্পর্ক উন্নয়নে তৎপরতা। একই সাথে চেষ্টা ছিল বিদেশি বিনিয়োগ আনার। দেশে বড় সম্মেলন করে সেই বার্তাও দেয়া হয় আন্তর্জাতিক ব্যবসায়ী মহলে। সবশেষ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোয় এসেছে স্বস্তি। যদিও কি কি বিষয় সমঝোতা বা চুক্তি হয়েছে তা পরিষ্কার না করায় আছে সমালোচনা। আন্তর্জাতিক পর্যায়ে সবসময় তারা স্টেবিলিটি চায়, বিশেষ করে যারা ইনভেস্টর। একটা পন্থা যেটা আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই যে একটা নির্বাচিত সরকার আছে কিনা। তবে রোহিঙ্গা ইস্যু নিয়ে তেমন অগ্রগতি নেই। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরতের প্রতিশ্রুতি এলেও মিয়ানমারের সাথে বৈঠকে আসেনি সমাধান। উল্টো 1 বছরে ঢুকেছে 1.5 লাখের মতো রোহিঙ্গা। উদ্বেগ বাড়িয়েছে ভারতের পুশ ইনো। দ্বিপাক্ষীয় চেষ্টা করেছি, ত্রিপক্ষীয় চেষ্টা করেছি, আন্তর্জাতিক পর্যায়ে আইসিজে, আইসিসি, এগুলো সবই ঠিক আছে। আমার মনে হয় সময় এসেছে যে নতুন কোনো অ্যাপ্রোচ তৈরি করা। বিগত সরকারের আমলে গুমের বিচার নিয়ে তৎপর সরকার। প্রায় 2000 অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে। খোঁজ মিলেছে একাধিক আয়নাঘরের। বেরিয়ে আসে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তথ্য। তবে এসেছে জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্য এবং প্রতিহিংসা থেকে হয়রানির অভিযোগও। সরকারের বিভিন্ন সংস্থা ও দপ্তরের হয়েছে বেশ কিছু সংস্কার ও পরিবর্তন। বিতর্কিত কর্মকর্তাদের সরিয়ে বিভিন্ন দায়িত্ব দেয়া হয়েছে বঞ্চিত কিংবা অবহেলিতদের। জবাবদিহির মধ্যে এসেছে সরকারি বিভিন্ন দপ্তর। ঘুষ নেয়ার প্রবণতা বন্ধ না হলেও যে কোনো বিষয়ে মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করার সাহস তৈরি হয়েছে জনগণের মধ্যে। তবে এর নেতিবাচক প্রভাবও পড়েছে সমাজে। কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে বিতর্কও সামনে এসেছে। মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য ইত্যাদি এক ধরনের ব্যাপকভাবে সংগঠিত হয়েছে বা হচ্ছে, এখনো অভিযোগ আছে। অনেক ব্যর্থতা আছে, ঘাটতি আছে, সেটাও অস্বীকার করার কোনো উপায় নেই। বছর শেষে বেশ কিছু অনিশ্চয়তাও আছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি আছে আওয়ামী লীগ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ও। আমার তো প্রশ্ন, এইরকম একটা দলের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার কতটুকু সহানুভূতি পেতে পারে? যত তাড়াতাড়ি রাজনৈতিকভাবে এই জিনিসটা দেখে সমাধানে যাবে, তত আমার মনে হয় আমরাও বুঝতে পারবো যে আচ্ছা এই পার্টির ভবিষ্যৎটা কি। ফেব্রুয়ারিতে নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরের আগে আরও 6 মাস থাকছে অন্তর্বর্তী সরকার। এ সময়ে সংস্কার ও বিচারের আরও অগ্রগতির কথা বলছে সরকার। অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কিন্তু এই সরকারের হাত ধরেই গত 1 বছরে বাংলাদেশের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তাতে একমত বেশিরভাগ মানুষ। কিন্তু সেই যাত্রার ফলাফল পেতে অপেক্ষা করতে হবে লম্বা সময়। কারণ এই সরকারের নেয়া নানা দীর্ঘমেয়াদী উদ্যোগের সুফল কী আসে তার বেশিরভাগই নির্ভর করছে পরবর্তী নির্বাচিত সরকারগুলোর আন্তরিকতার উপরই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারের 1 বছরের মধ্যে প্রায় 10 মাসই সংস্কার নিয়ে কার্যক্রম, আলোচনা, বৈঠক হয়েছে। সবশেষ এই ফরেন সার্ভিস একাডেমিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। গত বছরের অক্টোবরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, প্রশাসন এবং
পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে গঠন করা হয় আরও 5টি কমিশন: নারী, শ্রম, স্বাস্থ্য, গণমাধ্যম এবং স্থানীয় সরকার কমিশন। প্রথম দফায় 6টি সংস্কার কমিশনের সুপারিশমালা প্রাধান্য পেলেও পরবর্তী 5টি কমিশনের বিষয়ে তেমন আলোচনা হয়নি বললেই চলে। সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন, সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে 23 দিনের আলোচনায় বিএনপি সহ কিছু দলের কিছু বিষয় আপত্তি বা নোট অফ ডিসেন্ট হিসেবে নিয়ে 19টি মৌলিক সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছায় কমিশন। সংস্কার নিয়ে দলগুলোর নানা শর্ত বা আপত্তি নিয়ে উদ্বিগ্ন কমিশনের এই সদস্য। এই নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন তাদের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে তারা কি করবেন এই বিষয়গুলোতে? তাহলে কি আমার সংস্কারের যে মূল স্বপ্ন, এক্সিকিউটিভকে কন্ট্রোলে রাখার যে স্বপ্ন, সেটাকে বা চেকস অ্যান্ড ব্যালেন্সের যে স্বপ্ন, সেটাকে থুপড়ে পড়বে কিনা, এই প্রশ্নটা থাকবে যতদিন পর্যন্ত না এই প্রশ্নের সঠিক জবাব পাওয়া যায়। বছর জুড়ে প্রধান রাজনৈতিক দলের সমাবেশ, মহাসমাবেশ, আবার কোনো দলের দেশব্যাপী পদযাত্রার মাধ্যমে নিজেদের শক্তিমত্তা জানান দেওয়াও ছিল বেশ আলোচনায়। নির্বাচন আগে না সংস্কার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না আসা, দলগুলোর অসন্তুষ্টি, অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ, এসব নিয়ে যখন রাজনীতি কিছুটা টালমাটাল, তখনই 13ই জুন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখেন বিশ্লেষকরা। যদিও ওই বৈঠকের বেশ সমালোচনা করে জামায়াত, এনসিপি সহ কিছু রাজনৈতিক দল। সবকিছু ছাপিয়ে 1 বছরে অন্তর্বর্তী সরকারের কাজের অগ্রগতি আশানুরূপ নয় বলে মনে করেন রাজনীতিকরা। ডেমোক্রেসির পরিবর্তে যে মবক্রেসির একটা টেন্ডেন্সি এসেছে, সেটা সরকারের যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে তারা সক্ষম হননি বলেই এই ক্ষেত্রটা আমি তাদের একটু ব্যর্থতা দেখি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করাটা একটা অ্যাচিভমেন্ট। এরপরে যদি সরকারের অ্যাচিভমেন্ট যদি মূল্যায়ন করতে হয়, এখানে অগ্রগতির সাফল্যের জায়গাটা এক বাক্যে বললে প্রত্যাশার তুলনায় সন্তুষ্টির জায়গাটা একেবারে সরাসরি বলা যাবে না যে প্রত্যাশিত জায়গায় পৌঁছেছে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে যেভাবে গঠিত হয়েছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে আমরা তেমন কার্যকর ভূমিকা পালন করতে দেখিনি। পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে বিপক্ষে অবস্থান, সংস্কারকে আইনি ভিত্তি দেয়া নিয়ে এখনও মতপার্থক্য রয়েছে দলগুলোর মধ্যে। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে তা পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ বাস্তবায়ন করবে। আমরা সেটা অবশ্যই এটাকে অভিনন্দন জানাই, যে কারণ এটাই একমাত্র বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া সংবিধান সংশোধনের। 19টি মৌলিক সংস্কারের জায়গায় ঐক্যমতে আমরা পৌঁছতে পেরেছি, সেটাকে অবশ্যই আইনি কাঠামোর মধ্যে আনতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমরা মনে করি সংস্কার এবং বিচারটাই সরকারের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত। নির্বাচনটা হতে হবে, নির্বাচনটা হতে পারে, কিন্তু এই দুটিকে পাশ কাটিয়ে বা এই দুটিকে পেছনে ফেলে নির্বাচনকে আগে প্রাধান্য দেওয়া আমরা এটিকে কোনোভাবে কাম্য মনে করি না। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার 1 বছরে দলগুলোর মধ্যে এখনও বোঝাপড়ায় ঘাটতি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। স্থিতিশীলতা ফেরাতে দলগুলোকে বিশেষ ভূমিকা পালনের পরামর্শ তাদের। রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থেই সুষ্ঠু নির্বাচন চাই, এই ভূমিকাটা পালন না করতে পারে, তাহলে কিন্তু আমার মূল জায়গায় গলত থেকে যাবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এই পর্যায়ে এসে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণাকে অধিকাংশ রাজনৈতিক দল ইতিবাচক হিসেবে দেখলেও হতাশাও প্রকাশ করেছে কয়েকটি দল। প্রয়োজনীয় সংস্কার ছাড়া সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন তারা। বিশ্লেষকরা বলছেন, সংস্কার, বিচারসহ রাজনীতিতে এখনও যেসব অসঙ্গতি রয়েছে তা চিহ্নিত করে এগোতে হবে সামনে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। কথা এই 2024-এর 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 3 দিন পুলিশ শূন্য থাকে দেশ। বিভিন্ন স্থানে একের পর এক সংঘটিত হয় নানা অপরাধমূলক কর্মকাণ্ড, চলে নৈরাজ্য। 8ই আগস্ট ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জননিরাপত্তায় যোগ দেয় বিভিন্ন বাহিনীর সদস্যরা।
পুলিশকে মাঠে সক্রিয় রাখতে নানা পরিকল্পনা হাতে নেয় পুলিশ সদর দপ্তর, কিন্তু একের পর এক প্রকাশ্য খুন, ছিনতাই ও মব সহিংসতার ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি করে জনমনে। গেল বছরের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল ফোন চুরির অভিযোগে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন একজনকে আটকে অমানবিক নির্যাতন চালানো হয়। খেতে চাইলে এক পর্যায়ে তাকে ভাত খেতে দেওয়া হয়, পরে আবার তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। এ ঘটনায় সারা দেশে তোলপাড় হয়। এরপর উত্তরায় এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়। সারা দেশে এরকম অসংখ্য মব ভায়োলেন্স জননিরাপত্তাকে মারাত্মক প্রশ্নবিদ্ধ করে। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করে সরকার। ব্যাপক সক্রিয় হয়ে ওঠে পুলিশ। সারা দেশে চলে চিরুনি অভিযান, গ্রেপ্তার হয় অনেকে। সামান্য নিয়ন্ত্রণে থাকলেও সময়ের ব্যবধানে আবারও বাড়তে থাকে অপরাধ। কুমিল্লায় সালিশি বৈঠকে এক পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়। দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। রাজধানীর উত্তরায় মব সৃষ্টি করে সাবেক সিএসি নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে চড়থাপ্পড় দেওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটে। এতে ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্ট নাগরিকরা। সম্প্রতি পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে মধ্যযুগীয় বর্বর কায়দায় হত্যা করা হয়, যা স্তম্ভিত করে দেয় পুরো জাতিকে। মূলত তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একের পর এক সহিংসতার সিসি ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাঁদাবাজি, দখলবাজি, অপহরণ, খুনের ঘটনায় শঙ্কিত সাধারণ মানুষ। লালবাগে যে কিছুদিন আগে যে একটা হত্যাকাণ্ড ঘটেছে, পুলিশের সামনে কিন্তু ঘটেছে। এখন পুলিশ আসলে দায়সারা, কোনো রকম ওদের চাকরি করতে হবে এজন্য করতেছে। দেশের সার্বিক পরিস্থিতির চিন্তা করলে যে কোথাও কোথাও মব হচ্ছে, যদি সরকার বা পুলিশ সক্রিয় থাকতো তাহলে কিন্তু এটা সম্ভাবনা থাকতো না, অপরাধীদের ধরতো। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে 2024 সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত দেশে খুন হয়েছে 3500-এর বেশি। এর মধ্যে মব সহিংসতায় নিহত 106 জন। সবচেয়ে বেশি নারী ও শিশু নির্যাতন হয় 17,875টি, আর ছিনতাইয়ের ঘটনা 1,500-এর বেশি। অন্তর্বর্তী সরকারের 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি হতাশ ও ক্ষুব্ধ জনসাধারণ। সরকারের 1 বছর হয়েছে ঠিক, কিন্তু আসলে আইন শৃঙ্খলার তেমন উন্নতি হয় নাই বললেই চলে। পুলিশের অভ্যন্তরীণ যতগুলো বিষয় আছে উপর মহল থেকে নিচে যারা আছে তাদেরকে জবাবদিহিতামূলক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে হয়তো কিছুটা উন্নত হতে পারে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। এই আমরা যে সময় এই দায়িত্ব নেই সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কী ছিল, অন্যান্য বাহিনীর অবস্থাটা কী ছিল এবং দেশের অবস্থাটা কী ছিল, ওই থেকে কি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলেন, আপনারা আগে বলেন, এই প্রশ্নের উত্তরটা দেন। বাট আমাদের একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। কিন্তু কোনো কিছুতেই আশ্বস্ত হতে পারছে না জনগণ। জননিরাপত্তার নাজুক অবস্থার কথা জানান তারা। ডাকাতি হইতেছে, ছিনতাই হইতেছে। রিসেন্টলি আমার এলাকাতে 2টা ডাকাতি ঘটনা ঘটছে। তো সর্বোপরি বলা যায় যে আসলে এখনও পুলিশ সেভাবে তাদের যে ট্রাস্ট বা তাদের যে কার্যকলাপ সেটা আর কি আমাদেরকে আশ্বস্ত করতে পারতেছে না, তারা যে নিরাপত্তা দিতে পারতেছে। দেশ চালাইতে গেলে এতটা নরম হয়ে বা এতটা উদার হয়ে আসলে দেশ চালানো যায় না। তো অপরাধীদের বিষয়ে শক্ত হাতে তা দমন করতে হবে, যেমন দুর্নীতি, চাঁদাবাজ, তারপরে ধরেন ওই যে চাঁদা চাইতে গেলে চাঁদা না দেওয়ার ফলে সোহাগের মতো অনেক মানুষকে হত্যা করা, এই বিষয়গুলো। পাশাপাশি নারীরা রাস্তাঘাটে নিরাপত্তা বোধ না করা, এই বিষয়গুলোর ক্ষেত্রে সরকারকে আরেকটু বেশি কঠোর হস্তে এই যে দুর্নীতিগুলা বন্ধ করতে হবে আর কি। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুলিশি মনোবল বাড়ানোর দিকে নজর দেওয়ার তাগিদ দেন সাবেক আইজিপি। এইবারকার সাথে অন্যান্য সময়কার পার্থক্য হচ্ছে এবার একটা বিরাট রকমের পরিবর্তনের পরে এটা হতে যাচ্ছে, এবং যেখানে মূল দায়িত্ব পালন করে যারা, তাদের একটা মনোবলের সমস্যা আছে। অতএব এটা কাটিয়ে ওঠা মানে অসম্ভব না, কিন্তু কষ্টকর। আর সেনাবাহিনী তো আছেই সাপোর্ট হিসাবে। অতএব এটাই করে মনে হয় আমার না ইলেকশনের দিনে খুব একটা বড় ঝামেলা হবে না। অল্প কিছু সবসময় হয়, সব ইলেকশনে হয়। পুলিশকে সার্বক্ষণিক মাঠে থেকে জননিরাপত্তায় কাজ করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। বর্তমান সরকারের 1 বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি। বিশ্লেষকরা বলছেন, অপরাধ দমনে পুলিশকে আরও কঠোর হতে হবে।
নয়তো জননিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আরও বাড়বে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের পর আকাশচুম্বী প্রত্যাশা ও আকাঙ্ক্ষার মধ্যে গত 8ই আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ঘটনাবহুল এক বছরে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কতটুকু? বর্ষপঞ্জি মূল্যায়নে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। দৌরাত্ম্য কমেনি চাঁদাবাজ ও ছিনতাইকারীদের। এখন মানুষ তো অনেক বিভিন্ন ধরনের জাগ যেখানে পাচ্ছে সেখানে মারতেছে, এখন কোনো এটা ধরাধরি নাই। গতকালও তো সাংবাদিক মেরে ফেলছে গাজীপুরে। এগুলা প্রশাসনিক দুর্বলতার কারণে হচ্ছে। দুর্নীতি, চুরি, ডাকাতি এটা প্রচুর পরিমাণে বাড়তেছে। আমি চাই যে এই বিষয়গুলোতে বিশেষ করে লক্ষ্য দেওয়া উচিত। এই সময়ে আয় কমেছে সাধারণ মানুষের। সরকারের কাছে দুর্নীতিমুক্ত প্রশাসন, কোটা বিলুপ এবং বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানোর প্রত্যাশার বিপরীতে মেলেনি আশানুরূপ ফল। কামাই করি এগুলো তো খরচ কিনতেই টাকা শেষ হয়ে যায়। এখন অসুখ বিসুখ হইলে আমার কাছে টাকা বের করার মতন, চিকিৎসা করার মতন টাকা হয় না। বিদেশে মালমূল গেলে বা ব্যবসা একটা আয় উন্নতি হইতো আর কি। এখন তো আয় উন্নতি হইতেছে না, এখন আরও যত তো পিছিয়ে যাইতেছে। যে কোঠার ভিত্তিতে আন্দোলন গড়ে উঠল, নিজের জীবন গড়াবে, সেই কোঠাটা কিন্তু আজকে আরও বেশি হচ্ছে। তবে জুলাই গণহত্যার বিচার সংস্কারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে জনগণ। সংস্কার আমরা যতটুকু আশা করেছিলাম ওই পরিমাণ সংস্কার এখনো আমরা দৃশ্যমান দেখছি না। অন্তর্বর্তীকালীন সরকারের ওভারঅল কর্মকাণ্ড আমি মনে করি ভালো আর কি। তবে নির্বাচনের আগে আরও পূর্ণাঙ্গ সংস্কার হওয়া উচিত। তিস্তা মহাপরিকল্পনা এবং লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দর চালুর প্রতিশ্রুতির প্রতিফলন না পাওয়ায় আছে ভারতের সঙ্গে নতজানু নীতির অভিযোগ। তিস্তা প্রকল্প নিয়ে আমরা কিন্তু আশায় ছিলাম। এত ব্যাপক সমর্থন পাওয়ার পরও কেন যেন তিস্তা প্রকল্প থেকে উনি দূরে সরে এলেন। অনেক জায়গায় উন্নতি হয়েছে, কিছু কিছু জায়গায় আরও উন্নতির সুযোগ আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা, মব জাস্টিস, অর্থনৈতিক ক্ষেত্র। রিজার্ভের অবস্থা কি ছিল আমরা সকলেই জানি। এখন কিন্তু রিজার্ভ একটা শক্ত অবস্থানের উপর দাঁড়িয়ে আছি আমরা। নির্বাচন নিয়ে শঙ্কা দূর হওয়াকে দেখছেন অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য হিসেবে। রাজনৈতিক সরকার এলে অস্থিরতা কমবে বলে মনে করেন অনেকে। যত দ্রুতভাবে দেশের নির্বাচন হবে তত আমাদের এই বাংলাদেশ উন্নত হবে, ভালো চলবে। যেহেতু একটা রাজনৈতিক সরকার নাই, রাজনৈতিক সরকার থাকলে আইন শৃঙ্খলার ব্যবস্থা অবশ্যই এখন থেকে অনেক বেটার হতো। তবে যে দলই সরকার গঠন করুক, জবাবদিহিতা নিশ্চিতের দিকে নজর দেওয়ার তাগিদ সাধারণ মানুষের। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।